জীবনে তো অনেক কিছু দেখেছিস, তো এটা দেখেছিস? ভাইয়ের যখন প্যান্টটা করলো তখন দেখি এই বড় একটা জিনিস। তখন আমি বললাম এটা কি? তখন ভাই বলে এটা তুই চিনবি না, এটা একটা জিনিস। তখন অভাব এমন ভাবে ধরলো, তখন প্রতিনিয়ত আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যখন লেগে থাকতো তখন পাশের এক আদম আলী ভাই, সেই জানতো ব্যাপারটা, বুঝতো। তখন আমাকে প্রায় সময় আমাকে বলতো, তুমি একজন এত সুন্দর একটা মেয়ে মানুষ, তোমার কি নেই বলো? তুমি ইচ্ছা করলে তো একটা বড়লোক ছেলেকে বিয়ে করতে পারতা, কিন্তু তুমি পছন্দ করে একটা গরিব ছেলেকে বিয়ে করেছো। এখন তোমার সংসারে অভাবে দিন যাচ্ছে। কি জিনিস? তোমার কাছে এত বড় জিনিস, এটা দিয়ে কি করো? তখন বলে এখন দেখবি কি করি। আমার ছোট একটা ভাই আছে, আর আমার বড় কোনো ভাই নেই, আর আমি একাই। তো বোন হিসাবে বড় আমি। ছোট ভাই খালি আবদার করে, আপু আমি না, আমি শাপলা ফুল নিব, আমি শাপলা ফুল নিব। তো এখন তো ছোট মানুষ, নিবে তো বলেছে, কিন্তু ও তো নামতে পারবে না। রোজ এভাবে কান্নাকাটি করে। এখন তো আমিও বড় হয়েছি, তো তোর বড় মেয়ে তার একা একা শাপলা তুলতে যেতে পারি না। মান সম্মানের ব্যাপার, মানুষও খারাপ বলবে। পরে আমার এক চাচাতো ভাই, বললাম ভাই যে আমাকে একটা কাজ করে দিবা। তখন বলল কি হয়েছে বল। দেখো না পিচ্চিটা খালি আবদার করছে যে আপু আমি শাপলা তুলতে যাব। ওকে নিয়ে আমি কিভাবে শাপলা তুলতে যাই বলো তো? আমি তো আর একা একা শাপলা তুলতে যেতে পারি না। আমি কি একা একা নৌকা বাইবো, নাকি শাপলা তুলবো বলো তো? তুমি কবে বাড়িতে আছো সকালবেলা? পানি থাকতে থাকতে তো সকালবেলা পানির উপরে থাকা শাপলা উঠে থাকে, তখন কিন্তু শাপলা ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো তাহলে এখন কি করা যায়? তখন ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমি যদি কালকে বাড়িতে থাকি তবে অবশ্যই তোকে নিয়ে আর তোর ভাইকে নিয়ে শাপলা তুলতে যাব। বাইক চলে গেল। আমিও বাসায় এসে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পথে ভাইয়ের সাথে আমার দেখা। তো বললো কি রে, কোথায় যাচ্ছিস? আমি বললাম স্কুলে। তো পড়াশোনা কি ঠিক মতনে হচ্ছে নাকি? আমার ওই চাচাতো ভাই ঢাকা থেকে গ্রামে আসলো। সেই ঢাকায় চাকরি করে, বিয়ে শাদী এখনো করেনি, একা একাই আছে। ঢাকা চাকরি করে বিদায় গ্রামে কয়দিনের জন্য বেড়াতে এসেছে। আর বেড়াতে এসে বলেই আমাদের সাথে তার দেখা। পরে বললাম ভাই আমি তো স্কুলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন ভাই মিছিমিছি হাসছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত ভাই আমাকে দেখছিল আর মুসকি মুসকি হাসছিল। মানে ভাই আমাকে দেখে খুব ভালো লেগেছে। আমার ভাইও কিন্তু দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, স্মার্ট। আমার ভাইকে দেখলে মানুষে অপছন্দ করবে তা কিন্তু না। মোটামুটি বাইকে আমাকে দেখে খুব ভালোই লাগলো। ভাইয়েরও জানি না আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা। তখন ভাই বললে আচ্ছা ঠিক আছে স্কুলে যা, আর শোন, স্কুল থেকে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে একটু কথা আছে। তো আমি ভাবলাম ভাই বুঝি আমাকে পছন্দ করে। তো আমি ভাবলাম শাপলা তোলার ব্যাপারে হয়তো কোনো কথা বলবে, কিন্তু আমার তো বাইকে দেখে আমার সত্যি সত্যিই ভালো লাগে। তো আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে। এটা বলে আমি স্কুলে চলে গেলাম। স্কুল থেকে এসে সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আমার ভাই পুকুর ঘাটে বসে আছে। তখন আমি বললাম ভাইকে যে ভাই কি হলো, তুমি যে ডাকলে আমাকে? তখন বলে তুই এসেছিস? আমি বললাম হ্যাঁ। তখন আমাকে বলে এই জামাটা তো তোকে অনেক বেশ মানিয়েছে। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম যে ভাই আমাকে খুব পছন্দ করে, লাইক করে। পরে ভাই আমাকে বলছে যে আচ্ছা, তোর ভাইয়ের আশা তোর আশা, তোর ভবিষ্যৎ কি? বলে তোর ভবিষ্যৎ, তোর আশা যে আমি পূরণ করবো তাতে আমার কি লাভ? তখন আমাকে বলে যে আমার তোর কাছে একটা জিনিস চাওয়ার ছিল, কিন্তু এটা আমি চাচ্ছি না। তখন আমি বললাম কি? আমি বললাম কি চাইছেন? তখন ভাইয়া বলল কি আর চাইবো, তোকে এটা বললে তো তুই সবাইকেই বলে দিবি। আমি বলি না, ভাইয়াকে বলি না, আমি কাউকেই বলবো না। ভাই বলল বলবি না তো সত্যি? আমি বললাম না, তোকে না আমার, মানে। তারপরে বলে যে না থাক, আজকে আর বলবো না, কাল যখন শাপলা তুলতে যাব তখনই বলবো। একথা বলে আমি আর ভাই আমার ছোট ভাইকে বসিয়ে রেখে পরের দিন আমি আর আমার ছোট ভাই সহ বড় আমার ওই ভাই সহ শাপলা তুলতে যাই। ছোট ভাইটাকে গাটে বসিয়ে আমি আর ভাই নৌকা নিয়ে ভিতরে চলে যাই। যখন ভিতরে চলে যাই, অনেক মাঝখানে, বিলের মাঝখানে চলে যাই। যাওয়ার পর শাপলার যে বেডগুলো আছে, আমি তখন বলি ভাই এই বেডগুলো খেতে কিন্তু অনেক মজা। তখন ভাই বলে মজা তো, ওই বেটের চাইতেও মজার জিনিস আছে তোর কাছে। আমি তখন বলি কি বলো, বেটের চাইতেও মজার জিনিস আছে আমার কাছে? কি মজার জিনিস? তখন ভাই আমাকে বলে আছে, তুই কি বুঝবি সেটা? আমি তো জানি তার চেয়েতেও মজার জিনিস আছে তোর কাছে। তো এখন বল শাপলা আর কতগুলো তুলবি? তো এখন শাপলা তুলে নে, তারপরে তোর সাথে মজার গল্প করব। এভাবে শাপলা তোলার পর, শাপলা তোলা যখন শেষ হয়ে গেল, তখন ভাইকে বললাম ভাই এখানে পানি কতটুকু হবে? তখন ভাই বলে কেন, নামবি নাকি? তখন আমি বলি না, অনেকদিন ধরে তো বিলে নামা হয় না, পানিতে নেমে নিজের হাতে শাপলা তোলার মজাটাই আলাদা। ভাই বলে তাই নাকি? আমি বলি হ্যাঁ। বলে না বেশি পানি নাই হয়তো, বোধ মনে হয় অল্পই পানি। একথা বলে ভাই বলে আচ্ছা ঠিক আছে আমি নেমে দেখি, তারপরে তুই নামিস। এরপরে
ভাই পানিতে নেমে গেল। নেমে তারপর আমার হাত ধরে টেনে নিচে নামালো। আমিও পানিতে নামলাম। নেমে দুইজন উড়াউড়ি করছি আর শাপলা তুলছি। এই শাপলা তুলতে তুলতে আমার সারা শরীর ভিজে গেল। বাহিরের দিকে আমার সারা শরীরের অংশগুলো, বিশেষ অংশগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর কিছুই বলছে না। আর আমাকে বলে, তুই শাপলা তুল, আমিও দেখবো তুই কতক্ষণ শাপলা তুলতে পারিস। আসলেও আমি এভাবে শাপলা তুলছি ছুটাছুটি করি। তার এই বিষয়টা খুবই ভালো লাগলো দেখতে। আর ভালো লাগছে বিদায় সে আমাকে বলে, তুই কতক্ষণ তুলতে পারিস তুল। কিছুক্ষণ পর শাপলা তুলে আমি ক্লান্ত হয়ে গেলাম। তখন আমি বলি, না আর শাপলা তুলবো না, এখন বাড়ি যাব। সারা শরীর ভিজে গেছে, এখন ঠান্ডা লেগে যাবে। ভাই বলে, যাবি তো? তো এক কাজ কর, এখন তো অনেকটা ভোর হয়ে গেল, এখন সূর্য উঠে যাবে, এত তাড়াতাড়ি বাড়ি যাবি? আর আধা ঘন্টা বসি, ভিজা গায়ে এই সময় বাড়িতে গেলে মানুষে খারাপ বলবে না? পরে আমি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে পাড়ে উঠে বসি। তখন আমি আর ভাই পাড়ে উঠে বসলাম। বসার পর এক কথা দুই কথা ভাই আস্তে আস্তে আমার হাতটা টেনে তার হাতে নিয়ে বলল, তোর হাতটা খুব সুন্দর, এই হাতে কিসের উল্টাপাল্টা আংটি পরেছিস? তোর হাতে সোনার আংটি দিলে অনেকটা সুন্দর লাগবে। আমি বলি, ভাই আমি তো এখনো ছোট মানুষ, সোনার আংটি দেওয়ার মতো সেই সামর্থ্য হয়নি। আমার বাবার কি এত টাকা পয়সা আছে যে আমাকে সোনার আংটি দেবে? আর তুমি বড় ভাই, তুমি তো দিতে পারো। তখন ভাই বলে, তাই নাকি? আমার হাতের আংটিটা পছন্দ হয়? আমার ভাইয়ের হাতে সোনার আংটি জল করছে। তখন আমি বললাম, হ্যাঁ, এরকম আংটি তো আমার দরকার। তো যাই হোক, যেদিন বাবা মা বানিয়ে দিবে সেদিনই পরবো। ভাই বলল, আমি আংটিটা দিয়ে দিব, অসুবিধা কি? তুই তো আমার একমাত্র বোন, তাই না? তখন ভাই বলে, আমি কি আমি যে তোকে আংটিটা দিব, তুই আমাকে কি উপহার দিবি? তখন আমি বলি, আমার কাছে তো কিছুই নেই, শুধুমাত্র এই আংটিগুলো, সিলভারের আংটিগুলো আছে। তুমি কি এগুলো নিবে? বলল, না, এর চেয়েও দামি জিনিস আছে তোর কাছে। আমি বললাম, কি জিনিস? তখন ভাই বলল, কি জিনিস আছে? আচ্ছা, আমার জিনিস আমি বের করে নেই, খুঁজে নেই। তুই যেন এতে মাথা ঘামিস না, হ্যাঁ? তুই কিন্তু কাউকে কিছু বলবি না। আমি বললাম, কেন? আমার আবার কাউকে কিছু বলতে হবে কেন? তখন ভাই বলে, ঠিক আছে, তোকে কিছুই করতে হবে না, যা করার আমি করব, শুধু তুই কাউকে কিছু বলবি না, তাহলেই আমার আংটি আমার পাওয়া হয়ে যাবে। আমি বললাম, তাই? ভাই বলে, হ্যাঁ। তখন আমার হাতটা ভাইয়ের হাতে নিয়ে বলছে, তোর হাতটা এত নরম কেন রে? এই কথা বলে আমার হাতটা আলতো করে ভাই টিপছে। তখন আমি বলি, ছাড়ো তো, আমার হাতে ব্যথা পাবো তো আমি। তোমার হাতটা কত শক্ত আর আমার হাতটা কত নরম, একটু জুড়ে ধরলেই আমি ব্যথা পাবো। আচ্ছা, আমি যে তোর হাতটা ধরছি, তোর কাছে কেমন লাগছে? আমি যে আলতো করে তোর হাতটা টিপেছি, তোর কাছে কেমন লাগছে? আমি বলছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তখন ভাই বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোর হাতটা আর একটু আস্তে আস্তে টিপে দেই। এই বলতে বলতে ভাই আস্তে আস্তে আমার শরীরে, গায়ে, এখানে সেখানে, বুকে হাত দিতে আসছে। আসসালামু আলাইকুম। আমার নাম মুজাম্মদ শান্তা ইসলাম। আমি একজন মুসলমান নারী। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি। এখন অনেকেই বলবেন, আপনি একজন পর্দাশীল নারী, তাহলে অনলাইনে কেন এসেছেন? হ্যাঁ, আমি বলবো কেন এসেছি। বলার জন্য এসেছি, একটু ধৈর্য ধরুন। আমি একজন মুসলমান হয়ে স্বামীর কথা অমান্য করি। স্বামীর কথা অমান্য করে বিদেশ গিয়ে বিদেশি বসের। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, কারণ টেনে দেখলে আপনি ভিডিওর কোনো মূল কাহিনী বুঝতে পারবেন না। তাহলে শুরু করি। আমি একজন গৃহিণী, আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছে, আমিও তাকে পছন্দ করে বিয়ে করেছি। কিন্তু একটা কথা আছে না, সংসারে যখন অভাব আসে তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালায়। 6 মাস বা 1 বছর পর্যন্ত আমরা মোটামুটি ভালোই ছিলাম, মিল মহাব্বতও ছিল। আমরা দুজন দুজনকে বুঝতে পেরেছি, কারণ অভাবের সাথে যুদ্ধ করলেও দুজন দুজনকে বুঝতে দেয়নি। কিন্তু গ্রামে থাকি আমরা, তখন অভাব এমনভাবে ধরলো, তখন প্রতিনিয়ত আমার স্বামীর সাথে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যখন লেগে থাকতো, তখন পাশের এক আদম আলী ভাই, সেই জানতো ব্যাপারটা, বুঝতো। তখন প্রায় সময় আমাকে বলতো, তুমি একজন এত সুন্দর একটা মেয়ে মানুষ, তোমার কি নেই বলো? তুমি ইচ্ছা করলে তো একটা বড় লোক ছেলেকে বিয়ে করতে পারতা, কিন্তু তুমি পছন্দ করে একটা গরিব ছেলেকে বিয়ে করেছো, এখন তোমার সংসারে অভাবে দিন যাচ্ছে। তো এভাবে আমাকে প্রায় সময় বুদ্ধি দিত যে, দেখো, আমি তোমাকে বিদেশ পাঠাই, তোমার আর কোনো কষ্ট হবে না। কারণ বিদেশে গিয়ে অনেক মেয়ে মানুষ তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে আছে। যেহেতু তোমার সন্তান হয়নি, তুমি ইচ্ছা করলে বিদেশ গিয়ে 4টা বছর কেটে আসলে তখন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা, তখন তোমার সংসারেও কোনো অভাব থাকবে না। তখন আমি চিন্তা করলাম, আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার স্বামীকে আমি ছাড়তে চাই না। যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা হওয়ার আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তখন আমি আমার স্বামীকে বোঝালাম যে, দেখো, আমি বিদেশে যাই, বিদেশে কত মেয়েরাই তো গেছে, আর আমাকে যেখানে নিয়ে যাবে সেটা খুব ভালোবাসা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হচ্ছিল না। তাকে অনেক বোঝালাম যে, দেখো, বিদেশে লাখ টাকা খাওয়ার চেয়ে দেশে 1 টাকা খাওয়া অনেক ভালো।
আর বিদেশে তুমি যাবা, ওখানে যদি কোনো আপদ বিপদ হয়, ইচ্ছা করলেই কিন্তু তুমি আসতে পারবে না। আমি যেহেতু রোজগার কম করি, তা নিয়ে তুমি খুশি থাকো। তো আমার স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি বুঝলাম না। ওই পাশের আদম আলী ভাই আমাকে যা বোঝালো, আমি তার কথাই বুঝলাম। যেহেতু আমার স্বামী অমত ছিল, তখন থেকে আমার স্বামীর দিকে ঝগড়া বিবাদ আরও বেশি লেগে থাকতো। কেননা সংসারে অভাব লাগলে আমি বলতেই থাকতাম যে বিদেশে যেতে চাইলাম, নিজের পায়ে দাঁড়াতে চাইলাম, অভাব যেন না থাকে সেজন্য, কিন্তু সেগুলো তুমি করতে দিলা না। তো এভাবে কতদিন চলবে? তো এভাবে তার সাথে আমার এক কথা দুই কথা লেগে প্রতিনিয়তই ঝগড়া লেগেই থাকতো। আর ওদিকে আমাকে আদম আলী ভাই সবসময় আমাকে বোঝাতে থাকতো। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে বিদেশে যাওয়ার ব্যাপারে আমার স্বামীকে আমি কিছুই বলবো না। কেননা আমার স্বামীকে যদি আমি বলি, কখনোই রাজি হবে না। তাই আমি আদম আলী ভাইয়ের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে ওই বিদেশে আমি গেলাম। যাওয়ার পরে আমি আমার স্বামীকে ফোন দিলাম, কারণ সে যখন আমাকে সারাদিন বাসায় পাই নাই, অনেক খোঁজাখুঁজি করলো। যখন আমি তাকে ফোন দিই, বলে দিলাম যে আমি বিদেশে এসেছি, তুমি কোনো টেনশন করো না। সে খুব কান্নাকাটি করলো। করার পর তারপরে মন খারাপ করে সে থাকলো। যে আমি বললাম যে দেখো, এখন আর কি করার, এখন আর কিছু করার নেই। আমি বিদেশে চলে এসেছি, আমি আর কষ্টে থাকতে চাই না। পরে যাই হোক, যে সাহেবের বাসায় আমাকে কাজ দিয়েছে, ওই সাহেবটা ভালোই ছিল, কোনো সমস্যা নেই। মাসখানির মতো ভালোই ছিল, কোনো ডিস্টার্ব কোনো কিছু নেই। হঠাৎ করে আমার কাজের গতিটা একটু বাড়াই দিল। কাজকাম করি, আমি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতাম, সেই জায়গায় আমাকে রাত 12টা পর্যন্ত কাজ করাতো। তো কাজ করার পরে আমি যখন ঘুমেছি, হঠাৎ করে তাকিয়ে দেখলাম সাহেব এসে আমার পাশে শুয়ে রইল। তখন আমার হঠাৎ করে দেখলাম যে আমার পাশে উনি শুয়ে আছে, কেন, ব্যাপার কি? তখন আমি বললাম, সাহেব আপনি এখানে? তখন বলল, হ্যাঁ আমি এখানে, তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। তখন আমি বলি, সাহেব এটা ঠিক না, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। অভাবে পড়ে আমি বিদেশে এসেছি, কাজ করতে এসেছি, কিন্তু আমি এই কাজ করতে আসি নাই। আপনি আমাকে কাজ করিয়ে যা দিবেন তাতেই আমি খুশি, কিন্তু আমি এগুলো করতে চাই না। তখন সে আমাকে বলে, এত সতীগিরি দেখিয়ে কোনো লাভ নেই, কিন্তু যারা বাসা বাড়িতে কাজ করতে আসে তাদের এই কাজ করতেই হবে। আর যদি তুমি এটা আমার সাথে না করো, তাহলে কখনোই বাংলাদেশে ফিরে যেতে পারবা না। তোমাকে মেরে আমি ওখানে পুঁতে রাখবো।